দিদি, তোমার সাথে কথা বলতে এসেছি। আজ থেকে তোমরা আলাদা খাবে আর আমরা আলাদা খাবো। আমরা আর একসাথে এক সংসারে থাকবো না, বুঝেছো? এসব কি বলছিস ছোট? এভাবে আলাদা হয়ে যাওয়া কি ঠিক? ওরা তো দুই ভাই, আমরা দুই বউ, দুইজন মিলেই তো সংসার সামলাচ্ছি। তাহলে এমন কথা কেন বলছিস? আমাদের এভাবে আলাদা করিস না। তোর বিপদে আমি থাকবো, আমার বিপদে তুই থাকবি। না দিদি, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো। আর আমরা একসাথে থাকতে পারবো না। আরেকটা কথা, আমার স্বামী কত কষ্ট করে চাকরি করে, টাকা আনে। আর তোমার স্বামী তো মাঠে ঘাটে কাজ করে, সামান্য উপার্জন করে। পুরা সংসারে বোঝা তো আমার স্বামীর ঘাড়ে। বসে বসে তোমরা খাচ্ছ, এটা আমি আর মেনে নেব না। ছি ছোট, তোর মন এতটা খারাপ আগে জানতাম না। আজ তোর মুখের কথাই বুঝতে পারলাম তুই কেমন মানুষ। ঠিক আছে, তুই যখন চাস না আমরা তোদের দিকে যাব না, তোরাও আমাদের দিকে আসবি না। হ্যাঁ হ্যাঁ, আমরা যাব না, তবে মনে রেখো, তোমাদের কোনো জিনিস যদি আমাদের দিকে আসে তাহলে আমরা সেটা ফেরত দেব না। যখন আলাদা হয়েছিস ভালো করেই আলাদা হও। আবার আমাদের জিনিসের প্রতি লোভ করবি কেন? আজ তোর স্বামী চাকরি করে বলে এত অহংকার? ঠিক আছে, একদিন তুই বুঝতে পারবি। সেই দিন তোর পাশে কাউকে পাবি না, শুধু আমাকেই পাবি। আমাদের সেই দিন কখনোই আসবে না। তুই সেই স্বপ্ন দেখে থাক। যদিও কোনো বিপদে পড়ি তবুও তোদের কাছে যাব না। বিশাল মাঠ থেকে ফিরল। কি গো, আমাকে একা খেতে দিয়েছ? রোহিত কোথায়? আজ তো রবিবার, অফিস ছুটি, সে কেন খেতে আসলো না? রোহিত ভাই আর কখনো তোমার সাথে একসাথে খাবে না। তুমি চুপ করে খেয়ে নাও। এসব কি বলছো? ও তো আমার নিজের ভাই, আমার সাথে খেতে ওর কি সমস্যা? সমস্যা তো ভাইয়ের না, সমস্যা টিশার। আজ সকালে সে এসে বলল তারা এক সংসারে থাকতে পারবে না। তুমি মাঠে কাজ করো, কম টাকা আনো, আর তার স্বামীর ঘাড়ে সব বোঝা। এত বড় অপমান শোনার পরে কি আর একসাথে থাকা যায়? এইসব সে বলেছে? আমি কম রোজগার করলেও তো আমার ভাইকে লেখাপড়া করিয়েছি। এভাবে কথা শুনতে হবে ভাবিনি। ঠিক আছে, ছেড়ে দাও, ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকবো। হ্যাঁ, ওরা যদি আলাদা হয়ে খুশি থাকে তো থাকুক। আর ভাইকে কিছু বলো না, ওকে নিয়েই তো তার সংসার চালাতে হবে। যদি ওর বউ সবসময় ঝগড়া করে তাহলে বরং ওরা আলাদাই ভালো থাকুক। ভাই যদি সম্পর্ক রাখতে চায় রাখবে। গিন্নি, আমি যা রোজগার করি তাতে আমাদের তিনজনের সংসার ভালোই চলে যাবে, কিন্তু আমি আর আমার ভাইয়ের সাথে খেতে পারবো না। এটা ভাবলেই খুব কষ্ট হয়, যে ভাইকে আমি নিজ হাতে মানুষ করেছি। শুনো, এত কষ্ট পেও না, চুপ করে খাও। আমরা ভালোই থাকবো। আমি ওদের দেখিয়ে দেব ওদের চেয়ে আমরা কত ভালো আছি, কত খুশি আছি। কিছুদিন এভাবে কেটে গেল। একদিন তিশা উঠান ঝাড়ু দিতে দিতে পা পিছলে পড়ে গেল। ও বাবা, আমার কোমর ভেঙে গেল নাকি? আমি উঠতে পারছি না। এ কি করলি ছোট? খুব ব্যথা পেয়েছিস? কিন্তু কি করব বলো, আমি তোকে তুলতে পারবো না। তুই তো বলেছিলি আমি যেন তোর দিকে না আসি, তুই তোর দিকে পড়েছিস, আমি তুলবো কি করে? দিদি, তুমি মজা করছো, আমার খুব ব্যথা লেগেছে। মজা করছি না রে,
তোর ব্যথা পাওয়া দেখে আরও খুব কষ্ট হচ্ছে, তবুও তোর কথা রাখতে হবে না? তুই যদি অনুমতি দিস তাহলে আমি এসে হাত ধরে তুলতে পারি। থাক দিদি, তোমাকে আসতে হবে না, আমি নিজেই উঠব। তোমার ব্যবহারে আমি সব বুঝতে পেরেছি, আমারও সময় আসবে। বেশ, তোর একা থাকার ইচ্ছে ছিল, এবার দেখ একা একা কিভাবে সামলাস। কিছুদিন পরের কথা, বিশাল অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, কাজ করতে যেতে পারছে না। কি করব বলো, বাড়িতে শুধু আলু আর চাল আছে, এই দিয়েই রান্না করেছি, তরকারি কিছু করতে পারিনি, ঘরে বাজার তরকারি কিছুই নেই। এত চিন্তা করো না গিন্নি, যা রান্না করেছো তাই দাও, খেয়ে নেব। না, এই শরীরে শুধু ভাত খেলে চলবে না, একটু তরকারি হলে ভালো হতো। দাঁড়াও, আমি তিশার কাছ থেকে একটু তরকারি চেয়ে নিয়ে আসি। শোনো গিন্নি, তুমি ওখানে যেও না, উল্টাপাল্টা কথা শোনাবে। ও আমাদের সাথে ভালো চলতে চায় না, আমাকে খাওয়ার জন্য তরকারি দেবে। তুমি চুপ থাকো, তোমার শরীর খারাপ সবাই জানে, সে না হয় একটু দেবে। তুমি শুয়ে থাকো, আমি এখনই আসছি। অনুপা তিশার রান্নাঘরে গেল। তিশা রান্না করছিল। ছোট, রান্না করছিস? এক বাটি তরকারি দিবি? তোর দাদার শরীর খুব খারাপ, ভালো কিছু খাওয়াতে পারছি না, শুধু আলু ভাত করেছি। দিদি, তুমি ভুল সময়ে এসেছো, আজ আমাদের বাড়িতে তরকারি রান্না হয়নি, কয়দিন ধরে মাছ মাংস খেয়েছি, তাই আজ আলু ভাত করেছি। যদি রান্না করতাম তোমাকে চাইতে হতো না, দিয়ে দিতাম। দাদার শরীর খারাপ, একটু তরকারি দিলে কি হয়? আমি দিতাম দিদি, কিন্তু করিনি তো। তুমি পাশের বাড়ির কাকিমার কাছে যাও, দেখো ওনাদের বাড়িতে আছে কিনা। ঠিক বলেছিস, আমি ওনাদের কাছেই যাই। অনুপা চলে গেল। তিশা মনে মনে বলল, আমি এত যত্ন করে মাংস রান্না করেছি, সেটা ওদের দিব কখনোই না। অনুপা প্রতিবেশীর বাড়ি থেকে কিছু তরকারি এনে বিশালকে খাওয়ালো। বিশাল কাজে যাওয়ার পথে রাস্তায় অপেক্ষা করতে দেখলো তার ভাই রোহিতকে। ভাই, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কাদের জন্য অপেক্ষা করছিস? না ভাই, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বাড়িতে সব সময় ঝগড়া, সেখানে কথা বলার সুযোগ নেই, তাই এখানে দাঁড়িয়েছিলাম। তুই ভালোই করেছিস ভাই, আমারও তোর সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল। তুই কেমন আছিস? কতদিন আমরা একসাথে বসে খাইনি। ভাই, বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু তোমাকেই আমি সবচেয়ে বেশি পেয়েছি। তুমিই তো আমার বাবা মার মতো, তুমি আমাকে মানুষ করেছো। তোমাকে কি আমি ভুলতে পারবো? ভাই, আমাদের সম্পর্ক আবার কবে ঠিক হবে সেটা শুধু উপরওয়ালাই জানেন। যা, তুই অফিসে যা, দেরি হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি চললাম, তুমি সাবধানে থেকো। রোহিত চাকরি থেকে ফিরে এসে তিশাকে বলল, তিশা, আমার একটা খারাপ খবর আছে, আমার চাকরিটা চলে গেছে। কি বলছো? তাহলে এখন সংসার চালাবো কি দিয়ে? ব্যাংকে তো কোনো টাকা নেই। বুঝতে পারছি না কি করব। হয়তো ভাই ভাবির কাছে থাকতে হবে, নয়তো রাস্তায় ভিক্ষা করতে হবে। না, আমরা ভাই ভাবির কাছে যাব না, চলো আমরা আমার বাপের বাড়ি চলে যাই। তুমি যেতে পারো, কিন্তু আমি ভাই ভাবির কাছে থাকবো।
আচ্ছা, যেহেতু তুমি এখানে থাকবে আমিও থাকবো। পরের দিন সকালে রোহিত আর তিশা বিশাল আর অনুপমার কাছে গেল। ভাই, ভাবি, আমার চাকরিটা চলে গেছে। তোমরা যদি আমাকে তোমাদের সাথে থাকতে দাও। ভাই, তুই তো আমার নিজের ভাই। তোর বিপদের সময় আমি পাশে না থাকবো? তুই যতদিন ইচ্ছে থাক। আমার যেমন রোজগার তেমনই তুই খাবি। হ্যাঁ ছোট, এবার থেকে আমরা আবার একসাথে থাকবো। এতদিন আলাদা ছিলাম, এখন মিলেমিশে থাকবো। আগে আমার স্বামীর কাজটা ঠিক হোক, তারপরেই এখান থেকে চলে যাব। থাকবো শুধু স্বামীর জন্য। হ্যাঁ দিদি, এবার থেকে আমরা মিলেমিশে থাকবো, খুব ভালো করে থাকবো। দাদা, কাল থেকে আমিও তোমার সাথে মাঠে কাজ করতে যাব। দুইজন মিলে কাজ করলে সংসারটা ভালো চলবে। না ভাই, তোর এসব কাজে হাত লাগাতে হবে না। তুই থাক, আমি কাজ করে নিয়ে আসব। না দাদা, শিখে নিলে সব কাজই করা যায়। একদিন রাস্তায় তিশা ও অনুপর সাথে এক প্রতিবেশীর দেখা। ওহো, তোমাদের আবার একসাথে দেখে খুব ভালো লাগছে। খুশি হওয়ার কিছু নেই। আমরা কিছুদিনের জন্য দাদা বৌদির কাছে আছি, তারপরে আবার আগের মতো আলাদা হয়ে যাব। ছোট, এভাবে কেন বলছো? আমরা এখন একসাথে আছি, এটা কি ভালো না? আলাদা হবই দিদি, এক সংসারে থাকা যায় না। দেখো অনুপা, তোমরা ছোট বউটার থেকে সাবধান থাকো। বিপদে পড়ে এসেছে, সুযোগ পেলে আবার চলে যাবে। এমন স্বার্থপর মেয়ে। আপনি মুখ সামলে কথা বলুন। আমি অসভ্য নই, আমি সত্য কথাই বলি। আপনারা একটু চুপ করুন, যা হবে সময়ই দেখা যাবে। কিছুদিন পর তিশা উঠান ঝাড়ু দিতে দিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই মিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। কয়েকদিন পর সে সুস্থ হয়ে বাড়ি ফিরল। দাদা বৌদি, একটা ভালো খবর। আমার আগের চাকরিটা আবার ফিরে পেয়েছি। এই তো খুব ভালো খবর। চলো এবার আমরা আলাদা হয়ে যাই, দাদা বৌদির কাছে আর থাকবো না। তিশা, তুমি কি বলছো? যখন হাসপাতালে পড়েছিলে তখন বৌদি তো তোমার সেবা করেছিল। তুমি বেঁচে ফিরে এসেছো শুধু বৌদির জন্য, আর এখন এই মানুষগুলোকে ছেড়ে যাওয়ার কথা বলছো? তুমি কেবল নিজের স্বার্থই দেখো। থাক ভাই, ও যদি আলাদা থেকে শান্তি পায় থাকুক, আমরা শুধু তোদের ভালো থাকাটাই চাই। না বৌদি, ওকে বুঝতে হবে। আজ তুমি না থাকলে ওর জীবনই থাকতো না। ওর বাপের বাড়ি থেকে তো কাউকে আসতে দেখলাম না। আমাদের কষ্টের দিনে দাদা বৌদি পাশে ছিল। তিশা, আজ আমি স্পষ্ট দেখছি বৌদি তোমার জন্য কত কিছু করেছে। আর তুমি আবার আলাদা হতে চাইছো। তুমি থাকতে পারো, কিন্তু আমি দাদা বৌদিকে ছাড়া কোথাও যাব না। তিশা এখন তার নিজের ভুল বুঝতে পারল। হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি শুধু নিজের কথাটাই ভেবেছি। দিদি আমার জন্য এত কিছু করলো, আমি কি করে ভুলে যাই? দিদি আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমরা তোমাদের সাথেই থাকবো, কখনো আলাদা হব না। আমি অনেক ভুল করেছি, অনেক খারাপ করেছি, তবুও তুমি আমাকে ক্ষমা করো। আরে পাগলি, আর ক্ষমা চেতে হবে না।
তুই যে আমাদের সাথে থাকবি এটাই আমাদের জন্য অনেক বড় কথা। এবার থেকে আমরা সবাই মিলেমিশে খুব ভালোভাবে হাসি খুশিতে একসাথে থাকবো। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের সমর্থনই আমাদেরকে নতুন নতুন গল্প তৈরি করতে সাহস দেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।